দূরে যে ভ্যালিটা দেখছো ওটা হলো নেওড়া ভ্যালি, ওটা রেড পান্ডার জন্য বিখ্যাত। আমার চ্যানেলের নাম বললে কিন্তু তোমরা পাচ্ছ 10% ডিসকাউন্ট। এবারের গরমের ছুটিতে কি উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান আছে? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ এই ভিডিওতে থাকছে উত্তরবঙ্গের লাভা, ঋষভ, কালিম্পংয়ের 2 রাত 3 দিনের সম্পূর্ণ ট্যুর গাইড। কলকাতা থেকে কিভাবে পৌঁছাবে, কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, এছাড়াও কত টাকা খরচ পড়বে, সব রকম তথ্য পাবে ভিডিও জুড়ে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য হাওড়া ও শিয়ালদা থেকে রাতের বেশ কিছু ট্রেন আছে। তাদের মধ্যে ভালো একটি ট্রেন হলো শিয়ালদহ থেকে রাত 10টা 15-তে 12343 দার্জিলিং মেল। এই ট্রেনটি প্রায় 9.5 ঘন্টা জার্নির পর এনজিপিতে পৌঁছায় পরদিন সকাল 8টা 5 মিনিটে। এই ট্রেনে স্লিপারের ভাড়া 360 টাকা জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা জনপ্রতি। এছাড়াও আছে এসি 2 টায়ার আর ফার্স্ট ক্লাস, যার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এনজিপি স্টেশনে পৌঁছে এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ড থেকে রিজার্ভে অথবা শেয়ারে গাড়ি পেয়ে যাবে কালিম্পং পর্যন্ত পৌঁছানোর জন্য। এছাড়াও কম খরচে যেতে চাইলে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সরকারি অথবা বেসরকারি বাস পেয়ে যাবে কালিম্পংয়ের গাড়ি স্ট্যান্ডে পৌঁছানোর জন্য। তবে কালিম্পং, লাভা অথবা ঋষভের যে হোটেল বা হোমস্টেতে স্টে করবে ওনাদেরকে আগে থেকে বলা থাকলে ওনারাই গাড়ি পাঠিয়ে দেবে পিক আপের জন্য। আমাদের এবারে 2 রাত 3 দিনের ট্যুরে প্রথম দিন আমরা স্টে করছি লাভাতে। এবার আমাদের বুকিং রয়েছে কালিম্পংয়ের লাভাতে হোটেল মঞ্জুশ্রীতে, তো ওখান থেকে আমাদের এই গাড়িটাই পাঠিয়ে দিয়েছে। এখন এই গাড়ি করে আমরা রওনা দেবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। চলো তাহলে গাড়িতে উঠে পড়ি। এই যে এনজিপি থেকে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের দিকে। তো এবার কিন্তু আমরা কালিম্পংয়ে যাচ্ছি গরুবাথান হয়ে। তো যেতে যেতে অন দা ওয়ে স্পট সাইট সিন আছে, তো সেইগুলো কিন্তু আমরা কভার করে তারপর যাব। তো আজ আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে গাজলডোবা ভোরের আলো। তো সাইট সিন কভার করতে করতে কিন্তু যাবো। এনজিপি থেকে লাভার হোটেল পর্যন্ত পৌঁছাতে এই গাড়িতে আমাদের রিজার্ভে খরচ পড়ছে 4000 টাকা। তবে ছোট গাড়ি নিতে চাইলে সেক্ষেত্রে খরচ পড়বে 3500 টাকা। এই গাড়ি ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আমরা গাজলডোবা যাচ্ছি ডুয়ার্সের জঙ্গলের পাশ দিয়ে, তাই হঠাৎই একদল বাইসন আমাদের নজরে পড়ল। ফাইনালি কিন্তু চলে এলাম গাজলডোবা। এর আগে আমরা যখন ডুয়ার্স ট্যুর করতে এসেছিলাম তখন কিন্তু এই গাজলডোবাতে এসেছিলাম, যেহেতু ডুয়ার্সের কিন্তু একটা ফেমাস সাইট সিন হচ্ছে কিন্তু এই গাজলডোবা। এই যে গাজলডোবাতে একটা মাছের মার্কেট আছে যেটা বিকালে বসে, সেই মার্কেটটা কিন্তু এটা। আর এই হলো তিস্তা ব্যারেজ। গাজলডোবা জায়গাটা কিন্তু ভীষণ ভালো, আর এই জায়গাটাকে আবার ভোরের আলো বলা হয়। এখান থেকে সানসেট অ্যান্ড সানরাইজ দুটোই খুব ভালোভাবে দেখা যায়। আর এখানে কিন্তু দারুণ একটা ফিশ মার্কেটও রয়েছে, যেটা আমরা বকখালিতে গেলে পাই। গাজলডোবার এই যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এই সাইডটাতে রয়েছে এরকম বোটিং পয়েন্ট। এখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। এখান থেকেই তোমরা সানসেটটা দেখতে পাবে। বিকেলের সময় এই জায়গাটাতে খুব ভিড় হয়। গাজলডোবা মেনলি এই জায়গাটার ভিড় হয় শুধুমাত্র ভোরের সময়টায় আর বিকেলের সময়টায়। আর এখন যেহেতু সকালবেলা, তাই এখানে খুব একটা লোকজন দেখছি না। যেহেতু এবারে আমরা যাচ্ছি লাভা, আর লাভা যাচ্ছি গরুবাথান হয়ে, তো যাওয়ার পথে আমাদের এই স্পটটা পড়ছে প্রথম স্পট, তাই আমরা এটা যাওয়ার পথে দেখে নিচ্ছি। সকালবেলা বলে এখানে এসে দেখলাম যে লোকজন কম। আর বোটিং পয়েন্টের উল্টো সাইডে এই দিকটাতে কিন্তু রয়েছে এই যে তিস্তা নদী, আর তিস্তা নদীর ওপরে তিস্তা ব্যারেজ, যেটা আকাশ তোমাদেরকে দেখাচ্ছিল। এই যে এখান থেকে কিন্তু বোটিং করা যায়, আর বোটিং করতে কিন্তু পার হেড 100 টাকা করে লাগে, আর মিনিমাম 6 জন কিন্তু এই বোটে উঠতে পারবে। আর এখানে বিভিন্ন পরিযায়ী পাখিদের সমাগম হয় বলে এই নৌকাতে বেশ দারুণ লাগে। ওই যে একটা বোট কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখানে কিন্তু অনেকগুলো ব্রেকফাস্ট করার মতো রেস্টুরেন্ট দেখলাম, তো সেখান থেকে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আমরা নিয়েছিলাম 1 প্লেট মোমো। টেস্ট মোটামুটি ভালো, এখান থেকে তোমরা খেতেই পারো সকালের ব্রেকফাস্টটা। এখন আমরা গাড়িতে উঠছি। অপশনাল হিসেবে অনেক দোকান আছে, হ্যাঁ, যে কোনো একটা দোকান থেকে তোমরা খেতে পারো।
গাড়ি করে এখন আমরা যাচ্ছিলাম গরুবাতাঙের দিকে। তো যেতে যেতে একটা দারুণ ফরেস্ট পড়লো। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করতেই বললো এই ফরেস্টটার নাম নাকি তারঘেরা ফরেস্ট। ফরেস্টের লোকেশন খুব সুন্দর আর একেবারেই ফরেস্টটা অন্যরকম দেখতে লাগছে। গাছগুলোকে দেখে মনে হচ্ছে মরা গাছ, কিন্তু অ্যাকচুয়ালি লোকেশনটা যে এত ভালো লাগছে সামনে থেকে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু রাস্তার ধারে একটা জায়গায় বোর্ডে লেখা আছে যে এলিফ্যান্ট ক্রসিং জোন, সেটা দেখেই বুঝলাম যে এই জঙ্গলেও কিন্তু হাতি আছে। সমতল ছেড়ে আমরা পাহাড়ে উঠেছি। তো পাহাড়ে উঠেই আমাদের একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে পড়লাম গাড়ি নিয়ে। এখানে একটা রোড সাইড সেলফি জোন রয়েছে, এখানে লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিয়ক। এই জায়গাটার নামই অ্যাম্বিয়ক। রাস্তার ধারে এই সেলফি জোনটা করা আছে। আর এখানে দাঁড়ানোর বিশেষ কারণ হচ্ছে এই জায়গার লোকেশন ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। মানে দূরে দূরে পাহাড়গুলো তো আমি দেখতে পাচ্ছি, আর চারিদিকটা একটা অসাধারণ পরিবেশ। দূরে দেখো কত উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে না? এই জায়গাটা পুরো ছবির মতো সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি চেলখোলা। এটা আমাদের আরও একটি স্পট, মানে ঘুরে দেখার মতো। প্রথমে এসে এখানে যেটা দেখলাম, এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে মোমো আর ম্যাগি বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকেও কিন্তু ব্রেকফাস্ট সারতে পারো। আর এখানে দেখার মতো কী আছে সেটা এখন শেয়ার করব। তো এই যে এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু চেলখোলা রিভার। এই যে একটা মন্দির আছে উপরে, ছোট্ট একটা পাথরের, তার উপরে কিন্তু একটা মন্দির আছে। এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, আর জুতো খুলে তবেই উঠতে বলছে। এটা একটি মন্দির এখানে। আর সিঁড়িতে দেখো একটা ছোট্ট কুকুরের বাচ্চা শুয়ে আছে, খুব মিষ্টিও। এই যে আমরা কিছুটা ওপরে চলে এসেছি, আর এই পাথরটার ওপরে উঠে এখানে রয়েছে একটি ছোট্ট হনুমানজির মন্দির। আর হনুমানজির পতাকা লাগানো রয়েছে চারিদিকে, সেটা এখানে ওঠার আগে একটু অনুমান আমি করেছিলাম। আর এই যে আমি মন্দিরটার এখানে চলে এসেছি, পাথরটা তো অনেকটাই উঁচু। আর এখান থেকে দেখো এই যে চেলখোলা রিভারটা এখান থেকে দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে এক কথায়। তো এখন আমরা এই মন্দির থেকে নিচে নেবে, ওই দিকটাতেই যাব। যে রিভার সাইড যেতে গেলে কিন্তু এখানে এন্ট্রি ফিস আছে। আর এই যে টিকিট কাউন্টার, এখানে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফিস আছে। 10 টাকা করে টিকিট কেটেই তবেই কিন্তু তোমাদের রিভার সাইডে যেতে হবে। নদীর ধারে একটা পাথর দেখে আমি বসে পড়লাম, কি যে ভালো লাগতেছে কি বলবো। জলটা কিন্তু কাচের মতো পরিষ্কার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, একেবারেই তো পাহাড়ি নদী। আর নদীর যে ঠান্ডা হাওয়াটা সেটা আমার গায়ে লাগছে, বেশ ভালো লাগছে, কিন্তু না ঠান্ডা না গরম। আর তার থেকেও বড় কথা হলো এই লোকেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে আমি বেশ কিছু ছবি তুলবো, আর সেগুলো কিন্তু আপলোড করবো আমার ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে। লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করে আসতে পারো। আপাতত এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার গাড়িতে ফিরবো। চেলখোলা রিভার দেখে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর এখন কিন্তু ডিরেক্ট যাব লাভাতে, যেখানে আমাদের হোমস্টে বুকিং আছে। গাড়ি করে আমরা নেমে গেছি লাভা বাজার। এখানে একটি মনিস্ট্রি আছে, মনিস্ট্রির সামনেই আমরা নেমে গেছি গাড়ি করে। আর মনিস্ট্রির সামনে দিয়ে একটা সরু রাস্তা চলে গিয়েছে, ওখান থেকে পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট হাঁটতে হবে, তারপরেই আমাদের হোমস্টেটা পড়বে। মনিস্ট্রির সামনে যে রাস্তাটা গিয়েছে ওটা ওয়ান ওয়ে রাস্তা, ওখান থেকে গাড়ি চলাচল করে না, পায়ে হেঁটেই যেতে হবে। তার জন্যই আর কি আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। চলো তাহলে যাই। আমি আগেই বলেছিলাম এবারে লাভাতে আমরা থাকছি হোটেল মঞ্জুশ্রীতে। হোটেল মঞ্জুশ্রীর সামনে এখন চলে এসেছি। এই হচ্ছে ফ্রন্ট লুক হোটেল মঞ্জুশ্রী। বেশ অনেকটা উঁচুতে আছে, কিন্তু যে মনস্ট্রিটা তোমাদেরকে দেখালাম ওখান থেকে মাত্র পায়ে হেঁটেই 1.5-2 মিনিট মতো হাঁটতে হবে। মঞ্জুশ্রীতে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি। এই যে এটাই হলো হোটেল মঞ্জুশ্রীর রিসেপশন। তো এই যে সায়নী অলরেডি কিন্তু এন্ট্রি করছে। এই জাস্ট আমরা এন্ট্রি করলাম, নিজেদের আইডি প্রুফ দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে। পার হেড আইডি প্রুফ লাগছে, আমরা আমাদের আধার কার্ড দিয়ে এন্ট্রি করলাম। এখন আমরা আমাদের রুমের দিকে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব। আর তার আগে আমরা যে রুমটা নিচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে রুমটা কেমন। এই যে হোটেল মঞ্জুশ্রী কিন্তু এটাই হলো ডাইনিং এরিয়া, বেশ দারুণ কিন্তু সাজানো গোছানো। আর এই যে আমরা যে রুমটা নিয়েছি, এবার এখান থেকে উঠবো, সিঁড়ি দিয়ে উঠবো। তবে রিসেপশনে কিন্তু এরকম আবার বেতের চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। আর এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উপরে আমাদের রুমটা রয়েছে। চলে আসি হোটেল মঞ্জুশ্রীর 2nd ফ্লোরে, দাঁড়িয়ে আছে এখন 105 নম্বর রুমে। এই রুমটাই আমরা নিয়েছি। তো চলো ভেতরটা এখন শেয়ার করি, ভেতরে কেমন, ভেতরে কি কি আছে। রুমের
রুমের ভেতরে তো চলে এসেছি, রুমের ভেতরটা এখন শেয়ার করার পালা। রুমটা কিন্তু বেশ খোলামেলা একটা রুম, মানে অনেকটাই বড়। আর রুমের ভেতরে যেটা রয়েছে এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর উপরে কিন্তু দেওয়া রয়েছে কুশন, সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে একটা সোপ দিয়েছে, এই যে টাওয়াল দিয়েছে। বেড সাইডে একটা টেবিল রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে। আর বেডের 2 সাইডে কিন্তু এরকম বেড সাইড ল্যাম্প রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে এরকম একটা ছোট মিররের ব্যবস্থা। এদিকে এলইডি টিভি রয়েছে এই যে। আর এদিকে একটা ছোট চেয়ার দিয়েছে। এদিকে একটা খোলা উইন্ডো রয়েছে, এটি একটি ভিউ রুম এই যে। আর উইন্ডোর সাইডে কিন্তু এরকম একটা ছোট বেড দেওয়া হয়েছে। এই বেডটাতে একজন শুতে পারবে খুব ভালোভাবে। রুম থেকে দাঁড়িয়ে কিন্তু বাইরের ভিউটা নিতে পাচ্ছি, দূরের পাহাড়গুলো উকি দিচ্ছে ওই যে, দারুণ লাগছে দেখো এখান থেকে। এদিকে কিন্তু রয়েছে একটা ছোট ওয়ার্ড্রপ। আর যে উইন্ডোটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমি তো ভাবছিলাম উইন্ডোটা শুধু কাঁচ দেওয়া আছে, ভেতরে যাওয়া যায় না, কিন্তু এদিকে আবার দেখছি এই যে এদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে, ওই দিকটাতে যাওয়া যায় যদিও। এই হলো ওয়াশরুম, একদম ওয়েস্টার্ন ওয়াশরুম। কমোড রয়েছে, এদিকে বেসিন, এদিকে মিরর রয়েছে, শাওয়ার রয়েছে। আর গিজার তো অবশ্যই আছে, যেটা দরকার পাহাড়ে এসে সবার আগে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এছাড়াও কিন্তু এই রুমের সাথে প্রোভাইড করা হয় এই যে 2টো করে কিনলের বোতল। আর এই হোটেলে কিন্তু রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। আর হোটেল মঞ্জুশ্রীতে কিন্তু এই রুমটি ছাড়াও আরও বেশ অনেক রকমের রুম রয়েছে। আপাতত এখন একটু ফ্রেশ হব। আর রুমের ভাড়াটা তো রইলো, সেটা তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে তোমাদেরকে। লাঞ্চ টেবিলে বসে পড়েছি, একেবারে ফ্রেশ হয়ে এসেছি রুম থেকে। তো লাঞ্চে দেখো আজকে কী রয়েছে। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আইটেম। প্লেটে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে রাইস দিয়েছে, আর বাটিতে দিয়েছে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা আছে। আর এটা হলো এখানকার একটা লোকাল শাক, দাদারা বলে এটাকে নাকি ডুকু বলে, ডুকু শাক। আমি কোনোদিন আগে নাম শুনিনি, প্রথমবার। আর এদিকে রয়েছে স্যালাড, করলা ভাজা, আর এদিকে রয়েছে এই যে ডাল। আর সাথে কিন্তু রয়েছে ডাবল ডিমের কারি এই যে। আজকে লাঞ্চে আমাদের এগুলোই রয়েছে। এখন খাওয়া দাওয়া শুরু করব, খেতে খেতে জানাবো টেস্ট কেমন। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে করলা ভাজাটা দিয়ে খেলাম, একেবারেই আমাদের ঘরোয়া রান্না, মানে বাঙালি যেরকম চায় আর কি তেমনই আর কি রান্না। আর এখন কিন্তু সেই শাকটা দিয়ে খাচ্ছি, যে শাকটা বললাম একেবারেই ইউনিক, আগে কখনো খাইনি। একটু তিতো আছে, কিন্তু খেতে বেশ ভালো। খাওয়া দাওয়া করে এখন কিন্তু দুজনে একটু বেরিয়ে পড়লাম, যেহেতু পাশে আছে মনেস্ট্রি। হোটেলে এন্টার করার আগে যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, তো এখন পায়ে হেঁটেই যাচ্ছি, মনেস্ট্রিটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। এটাই কিন্তু মনেস্ট্রির গেট। এখন এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। মনেস্ট্রি কিছুটা উপরে চলে এসেছি, আর যাওয়ার পথে কিন্তু এরকম একটা লোকেশান দেখলাম, কি দারুণ লাগছে দেখুন। জাস্ট ওয়েদারটা ক্লিন নেই, তার জন্যই এরকম ফগি লাগছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে সানরাইজ সানসেট সব কিছুই দেখা যায়। এই যে মনেস্ট্রির একদম সামনে আমরা চলে এসেছি, এটাই মনেস্ট্রি। তো মনেস্ট্রির ভেতরে এখন আমরা যাব, গিয়ে ভেতরটা শেয়ার করব। এখন তো প্রায় 3:30 থেকে 4টে বাজে। তো এখানে এসে যেটা দেখলাম, এখানে এখন প্রার্থনা চলছে। ভেতরে অনেকে রয়েছে, অনেক রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর তারা বুদ্ধিস্ট ভাষায় মন্ত্রগুলো উচ্চারণ করছে। বেশ ভালো লাগছে এখানে এসে। তোমরা যারা লাভা ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটা ঘুরতে এসো। ভেতরে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে, যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। চলে এখন ভেতরে যাই। মনেস্ট্রি থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, আর দাদা বলছে যে সামনে একটা নাকি লেক আছে। তো এখন কিন্তু সেই লেকটা দেখার জন্যই এগিয়ে যাচ্ছি। মনেস্ট্রিটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। চলে এসেছি সেই লেকটার এখানে, একেবারে পাহাড়ের উপরে লেক। এটা একদম কিন্তু ইউনিক জিনিস, সেটা দেখার জন্যই আর কি আগ্রহী হয়ে আমরা এখানে এলাম। তবে এখানে এসে যেটা দেখলাম, গেট বন্ধ। লেকটা দেখলাম, লেকটা দেখে কিন্তু আবার ফিরছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল মঞ্জুশ্রীর যে রুমগুলো আছে, সেই রুমের থেকেও কিন্তু এই লেক মনেস্ট্রি দুটোর ভিউ কিন্তু পাওয়া যায়। এই যে আমাদের হোটেল যাওয়ার পথেই কিন্তু এরকম ছোট ছোট শপগুলো রয়েছে, এখানে জামা কাপড়ের দোকান, আর ওইদিকে একটা দোকান, মানে এরকম ছোট ছোট শপ তোমরা পাবে, এগুলো থেকে কেনাকাটা করতে পারবে। লেক দেখে এখন আমরা আমাদের হোটেলে ফিরেছি। তো এখন হোটেলে ফিরেই ভাবলাম যে এই হোটেলে তো আরও অনেক রকমের রুম রয়েছে, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। তো সেই রুমগুলো একবার তোমাদেরকে শেয়ার করে নেই। যখন চলে এসেছি আমি 101 নম্বর রুমের সামনে, আর রুমের ভেতরটা এখন শেয়ার করবো। আর এটি একটি ডাবল বেডেড রুম। ভেতরে কিন্তু রয়েছে এইরকম কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে একটা এলইডি টিভি রয়েছে, সাথে এদিকে কিন্তু রয়েছে এই যে একটা ছোট্ট টেবিল,
আর এদিকে একটা চেয়ার আছে, ওয়ার্ড্রপ আছে, আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে এই যে খোলা উইন্ডো। এদিকে আছে মিররের ব্যবস্থা, এই যে, আর বেড সাইড একটা টেবিল রয়েছে, এই যে ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, মোটামুটি বেসিক ফেসিলিটি সমস্ত কিছুই অ্যাভেলেবেল। চলে এসেছি হোটেল মঞ্জুশ্রীর ডিলাক্স রুমের সামনে, দাঁড়িয়ে আছে এখন 108 নম্বর রুমের সামনে। আর রুমটি যেটা দেখছি আমি মোটামুটি বেশ স্পেসিয়াস একটা রুম। আর এই রুম থেকে কিন্তু চারিদিকেই ওপেন উইন্ডো তোমরা পাবে। এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো আছে। রুমের ভেতরে আছে এরকম একটা বড় সাইজের বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আর যে উইন্ডো দেখাচ্ছিলাম, এই যে এই উইন্ডোটা কিন্তু একদম ওপেন উইন্ডো। আর এই উইন্ডো দিয়ে দূরের পাহাড়গুলো উকি দিচ্ছে, দূরে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, আর অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমি এখান থেকে। রুমের মধ্যে এই সাইডে রয়েছে একটা মিরর, এদিকে রয়েছে এলইডি টিভির ব্যবস্থা, বেড সাইড টেবিল রয়েছে এখানে। একটা উইন্ডো তো দেখালাম, আর এই যে উইন্ডোটা রয়েছে, এই উইন্ডো দিয়ে কিন্তু এই পাশে লেকের ভিউটা পাচ্ছি। এই রুমের সাথে দেওয়া হয়েছে এই যে ইলেকট্রিক কেটেল। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, এদিকে বেসিন, শাওয়ার সবই আছে। এছাড়াও এই হোটেলে আরও একটি ডাবল বেডেড রুম রয়েছে। এটি একটি লেক ভিউ রুম। এই রুমের সাথেও কিন্তু আছে অ্যাটাচ ওয়াশরুম। ইভিনিং হতেই কিন্তু চলে এসে ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সে দেখো কি আছে, এই যে চিকেন মোমো, বেশ দারুণ লাগছে। মোমো দেখেই তো জাস্ট কি বলবো, জিভে জল চলে আসছে। আর পাহাড় মানেই মোমো। এরপরে রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ছিল রাইস, সাথে চিকেন কষা, এগ তড়কা, আর ছিল আলু ফুলকপির তরকারি, সাথে ছিল রুটি। গুড মর্নিং ফ্রম লাভা। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আর সকাল 7টা নাগাদ ওঠা মাত্রই আমাদের হোটেল থেকে এই যে চা প্রোভাইড করেছে আমাদের রুমেই। এখন বেডটি খেতে খেতেই আর কি সামনের দৃশ্যকে উপভোগ করছি। লাভার এই সকালটা বেশ ভালো লাগছে। আজকে ঝকঝকে রোদ উঠেছে, একেবারে অন্যরকম ওয়েদার আজকে। এই হোটেলে যদি তোমরা থাকো, একটা দারুণ ভিউ পাবে সামনে ব্যালকনিতে এসে, এটাই বেশ ভালো লাগে। এরপর আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম ব্রেড বাটার আর ডিমের অমলেট দিয়ে। তবে তোমরা চাইলে পুরি সবজিও খেতে পারো। চলে এসে এখন আমরা হোটেল মঞ্জুশ্রী রিসেপশনে। তো এখন তোমাদের পরিচয় করিয়ে দেবো দাদার সাথে। নমস্কার দাদা, নাম আপনার? বরুণ দণ্ডপাট। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে আমি কালকে থেকে ছিলাম, তো বেশ কয়েকটা রুম দেখিয়েছি। আপনি একটু বলে দিন যে এই রুমগুলোর ট্যারিফ কি আছে আর খাওয়া দাওয়ার কস্ট কি আছে। আমাদের রুম ট্যারিফ যেরকম আপনার 101 আছে, 101 নাম্বার ডবল বেড রুম, আপনার ব্যালকনি ভিউ সাইড রুম আছে, ওটা ট্যারিফ আছে 1500 টাকা। আচ্ছা, ঠিক আছে। যেরকম আপনার 105 আছে আপনাদের 800 টাকা। ঠিক আছে। আর আপনাদের 108 আছে ডিলাক্স রুম, ওটা হচ্ছে 2350 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। ঠিক আছে। এবারে যদি অনেকেই তো আছে সাইট সিং করে শুধু রুম প্লেনে নেই, যদি পার হেড তখন লাঞ্চ, ব্রেকফাস্ট, লজিং ফুডিংয়ে নিলে পার হেড আমরা ডবল বেডে 2 জন থাকলে 1250 টাকা, ট্রিপল বেডে 3 জন থাকলে 1250 টাকা, উপরেরটা 1350 করে পড়বে পার হেড পার ডে। আচ্ছা, আপনাদের এই যে হোটেল মঞ্জুশ্রী এর লোকেশনটা একটু বলে দিন। এটা হচ্ছে লাভা বাজার মনেস্ট্রির সামনেই আর কি। মনেস্ট্রি ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 2 মিনিট আর কি। চেক ইন এন্ড চেক আউট টাইমটা একটু বলুন। চেকিং হচ্ছে 12টা, চেক আউট 11টা। আচ্ছা, পেট নিয়ে আসতে পারে? পেট নয় এলাও। আচ্ছা, কাপল আসতে পারে? হ্যাঁ, কাপল আসতে পারে। দুজনের সেম ডকুমেন্টস, পার পারসনের ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস মানে পার হেড ডকুমেন্টস লাগবে। আচ্ছা, এবারে বলে দিন যে কিভাবে বুকিং করবে। বুকিং হয়তো আমাদের হচ্ছে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনাদের চ্যানেল ওই নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে। ঠিক আছে। স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারেই কিন্তু তোমরা যদি বুকিং করো তাহলে এই হোটেল মঞ্জুশ্রীতে বুকিং করতে পারবে। আগে থেকে বাড়ি থেকে যদি মনে করো বুকিং করে আসবে এখানে, তাহলে তো খুব সুবিধাই হয় তোমাদের। আর হোটেলের খুব ভালো হয়, আগে থেকে রুম রেডি করে রাখতে পারবে। তো সেক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর দাদা, আমার ভিউয়ার্সরা যদি এই হোটেলে আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট পাবে? মোটামুটি আপনার 10% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। 10% ডিসকাউন্ট পাবে রুম ট্যারিফের উপরে। আচ্ছা, রুম ট্যারিফের উপরেই 10% ডিসকাউন্ট দেবে দাদারা। তো তোমরা তোমাদের যে কোনো একটা সময় বেছে নিয়ে চলে আসো, অবশ্যই আগে থেকে ফোন করে এসো, তাহলে আমার চ্যানেলের নাম বললে কিন্তু তোমরা পাচ্ছ 10% ডিসকাউন্ট। বেশ ভালো লাগলো দাদা, নমস্কার। এই যে আমরা হোটেল থেকে জাস্ট চেক আউট করলাম, ব্যাগপত্র গাড়িতে তুলে দিয়েছি। আমাদের গাড়ি চলেও এসছে আমাদের হোটেলের ঠিক করা গাড়িতেই আর কি। আমরা রিসর্ট পর্যন্ত যাচ্ছি। তবে এখন আমরা রিসর্ট পর্যন্ত পৌঁছানোর আগে বেশ কয়েকটা স্পট ঘুরবো, সেগুলো এক এক করে শেয়ার করব। আর ওগুলো কিন্তু লাভারই স্পট, মানে লাভা তোমরা যারা ঘুরতে আসবে তারা এই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারবে। তো চলো এখন গাড়িতে উঠি। হোটেল থেকে চেক আউট করে আমরা
ঋষভের দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে একটা দারুণ লোকেশনে কিন্তু আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে দাঁড় করালো। তো লোকেশনটা জাস্ট দেখে পুরো ফিদা, পুরো পাইনের জঙ্গল আর এরকম পাশে কিন্তু একটা মনেস্ট্রি। এই জায়গাটাকে বলা হয় ছাদেল, একটা বৌদ্ধ স্তূপা, এটা রোড সাইড করা রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম লাভা সেলফি ভিউ পয়েন্টের সামনে। এই জায়গাটি ভীষণ সুন্দর আর এরই পাশে আছে লাভা পাইন ফরেস্ট। পার হেড 20 টাকা করে টিকিট নিল। এই যে টিকিট কাটা ডান, এখন ভেতরে যাব। এই যে সেই পাইনের জঙ্গল, কি অনবদ্য লোকেশন দেখো ভেতরটা, একেবারে দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, দেখেও যেন ফুরাচ্ছে না এমন একটা লোকেশন। অসাধারণ লাগছে আমার এই পাইনের জঙ্গলে এসে। সাথে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। পুরো পাইনের জঙ্গলটা গাছগুলোতে কালার করা রয়েছে, বৌদ্ধের পতাকাগুলো দিয়ে পুরো পাইনের জঙ্গলটা সাজানো রয়েছে। এক কথায় অনবদ্য একটা লোকেশন। আমরা কিন্তু লাভা সেলফি জোন ভিউ পয়েন্ট থেকে গাড়িতে উঠে পড়েছি। এখন কিন্তু আবার যাব ঋষভের দিকে। যেতে যেতে দেখি আর কোনো জায়গায় কোনো স্পট আছে নাকি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। লাভা থেকে ঋষভে আসতে সময় লাগে ওই 2 থেকে 2.5 ঘন্টার মতো। লাভার সব স্পটগুলো দেখে যখন আমরা ঋষভে এন্ট্রি করলাম, তখন এই দারুণ পাইন ফরেস্টটি দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো। এই পাইন ফরেস্টেও কিন্তু গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ সময় তোমরা কাটাতে পারো। লাভা থেকে ঋষভ পর্যন্ত আসতে এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছে রিজার্ভে 1200 টাকা, আর বড় গাড়ি নিতে চাইলে সেক্ষেত্রে খরচ পড়বে 1400 টাকা। এই গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। পাইনের জঙ্গল পেরিয়ে এই জাস্ট আমরা ঋষভে এন্ট্রি করলাম। আর ঋষভে এন্ট্রি করা মাত্রই এখানে এই যে রোড সাইড রয়েছে আই লাভ ঋষভ, একটা সেলফি পয়েন্ট যেখানে সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই জায়গাটা কিন্তু ঋষভের একটি স্পট, সাইট সিন বলতে পারো। এই যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, এখান থেকেই যদি ওয়েদার ক্লিন থাকে তাহলে কিন্তু ঝকঝকে কাঞ্চনদার দেখা মেলে। ঋষভে এবারে আমাদের বুকিং করা হোমস্টের নাম হলো রেড রুফ হোমস্টে। তো এখন আমরা হোমস্টের সামনে চলে এসেছি গাড়ি নিয়ে। চলে এসেছি এখন আমরা আমাদের হোমস্টের সামনে। এই যে আমাদের হোমস্টে, বেশ সুন্দর দেখতে কিন্তু সামনে থেকে। পুরো হোমস্টেটাই দেখছি বিভিন্ন কালারিং পাহাড়ি ফুল দিয়ে সাজানো। পুরো হোমস্টেটা আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাবো পরে। এখন চলো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা ফার্স্টে শেয়ার করব। আমরা চলে এসেছি একেবারে টপ ফ্লোরে। আর টপ ফ্লোরে আমাদের রুম রয়েছে, কারণ এটি একটি ভিউ রুম। এই রুমটি নেওয়ার একটাই কারণ, সেটা হলো আমাদের রুম থেকেই দারুণ ভিউ পাওয়া যায়। দাঁড়িয়ে আছি এখন আমরা আমাদের রুমের সামনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 01। আর আমাদের রুমের সামনের ভিউটা একটু দেখাই। এই যে আমাদের রুমের সামনেই এই যে বড় বড় পাহাড় মাথা উঁচিয়ে আছে, বেশ ভালো লাগছে। আর দূরের জঙ্গল দেখতে পাচ্ছি। আর এখান থেকেই নাকি ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও কিন্তু দেখা মেলে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি না, যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আপাতত এখন চলো রুমের ভেতরে যাই, ভেতরটা শেয়ার করি। রুমের ভেতরে চলে এসেছি। রুমের ভেতরটা কিন্তু বেশ খোলামেলা একটা রুম, মানে অনেকটাই বড় এই রুমটা যেটা দেখছি। ভেতরে রয়েছে একটা বড় বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে ধরবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এদিকে একটা দেখো ছোট এরকম বেড সাইড টেবিল রয়েছে। আর এখানে হোমস্টের কিছু রুলস রয়েছে, যেগুলো রুমেই আর কি এরকমভাবে দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে একটা চেয়ার, সাথে টাওয়াল দিয়েছে আবার ব্যাগ রাখা চেয়ারে। এই হলো মিরার। আর এদিকে রয়েছে একটা উইন্ডো। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। আর এদিকে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। এই রুমের আর একটা ভালো বিশেষত্ব হলো, যেহেতু এটি একটি ভিউ রুম, সেক্ষেত্রে রুমে কিন্তু রয়েছে এরকম একটা বড় উইন্ডো। এই উইন্ডো দিয়ে বাইরের ভিউটা দেওয়া যাবে। বাইরে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর যেটা বললাম, কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলতে পারে যদি ওয়েদার ভালো থাকে। রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আমাদের হোমস্টে রেড রুফ থেকে আমরা কিন্তু একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম। আর এনাদের আর একটা প্রপার্টি আছে এখানে, সেটাও খুব সুন্দর। তোমরা চাইলে ওখানেও থাকতে পারো, আবার এখানেও থাকতে পারো। তো এইটার লোকেশনটা তো ভীষণ সুন্দর, যেটা দেখালাম। তবে ওইটা কেমন দেখতে হবে ভিডিওতে আমি দেখাবো, যাতে তোমরা দেখে আসতে পারো। এই যে চলে এসেছি যে হোমস্টের কথা তোমাদেরকে বলছিলাম, যে আরও একটি হোমস্টে আছে। মানে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টে থেকে মাত্রই 1 মিনিটের হাঁটা পথ। আর তারপরেই কিন্তু রয়েছে এই হোমস্টেটা। আর এই হোমস্টের নাম হচ্ছে রিচ হোমস্টে। আর এটাও কিন্তু একেবারেই রোড সাইড। এই হোমস্টেটা এখন শেয়ার করব, মানে যদি 1-2 রুম ফাঁকা থাকে তাহলে শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভেতরে গিয়ে দেখি। রিচ হোমস্টের
এখন ফার্স্ট ফ্লোরে আছি, আর ফার্স্ট ফ্লোরে একটি রুম শেয়ার করব। এই হলো রুমের ভেতরটা কিন্তু বেশ বড় সড়ো আর খোলামেলা, এটাও দেখছি। আর রুমের ভেতরে যেটা আছে, দুটো বড় বড় বেড রয়েছে, মানে এটা একটি 4 বেডের রুম। আর এদিকে রয়েছে একটা ছোট টেবিলের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট, এদিকে দুটো বেতের চেয়ার রয়েছে। আর রুমের সবথেকে ভালো বিশেষত্ব সেটা হলো এই যে খোলা উইন্ডো, এই উইন্ডোটা খুললেই বাইরের ভিউ নেওয়া যাবে। রয়েছে এলইডি টিভির ব্যবস্থা, আর এদিকে আছে মিরর, এই যে সাথে ওয়াশরুম অ্যাটাচ। ভিতরে কিন্তু গিজার আছে, ওয়াশ বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড, নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে একটা ওয়াশরুম। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আর সেকেন্ড ফ্লোরে কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, বেশ বড় সড়ো একটা ডাইনিং এরিয়া। ওই দিকটাতে কিচেন রয়েছে, আর এই ডাইনিং এরিয়াতে এদিকে চেয়ার টেবিল রয়েছে, বেশ অনেকজন মিলে বসে খাওয়া যাবে। এই রিচ হোমস্টেতে যদি তোমরা থাকো, সেক্ষেত্রে 4 বেলা খাওয়া দাওয়া আর থাকা মানে ফুডিং লজিং নিয়ে পার হেড পার ডে তোমাদের কিন্তু খরচ পড়বে 1000 টাকা করে। চলো এখন আমরা কিন্তু ফিরবো আবার আমাদের হোমস্টেতে। ডাইনিং এরিয়াটা কিন্তু মোটামুটি একটা সাইজ, মানে মিডিয়াম সাইজেই আছে। আর এই যে বসে পড়লাম, আর ডাইনিং এরিয়ার যা স্পেস আছে অনেকজন বসে খাওয়া যাবে। এখন খাওয়া দাওয়া সারবো, দেখি কি কি লাঞ্চে থাকে। লাঞ্চ আমাদের সামনে এসে হাজির হয়েছে, প্লেটে দিয়েছে ভাত, এটা একটা লোকাল শাক, আর সাথে একটা আলুর তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে ডাল, ডিমের কারি, আর এদিকে রয়েছে পাঁপড়। এগুলো দিয়েই লাঞ্চ সারবো। এই রেড রুফ হোমস্টেতে আছে একটি দারুণ ট্যারিস, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলবেলার সময়টা এই ট্যারিসে বসেই সময় কাটিয়েছিলাম। বেশ দারুণভাবে কেটেছিল, আর দূরের ওই পাহাড়ের ভ্যালিগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। এই রেড রুফ হোমস্টেতে যদি তোমরা থাকো, সেক্ষেত্রে পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে 1000 টাকা করে। আর স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করলেই কিন্তু তোমরা ঋষভের এই রেড রুফ হোমস্টেতে বুকিং করতে পারবে। এদিকে সন্ধে হতে না হতেই হোমস্টের সব লাইটগুলো জ্বলে উঠেছে, আর আলো আধারিতে হোমস্টেটিকে বেশ দারুণ দেখতে লাগছে। স্ন্যাক্স নিয়ে তো বসে গেছি, তোমরা চাইলে মোমো নিতে পারো। আমরা ওনাদেরকে বললাম যে এই যে ভেজ পকোড়া করে দিতে, সেই মতো চলে এসছে। এখন টেস্ট করে দেখব। এই যে ভীষণ টেস্টি, দারুণ লাগছে। এদিকে সন্ধে হতে না হতেই শুরু হলো ক্যাম্পফায়ার আর চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। ঋষভে দেখলাম চিকেন বারবিকিউ তৈরির প্রসেসটা একটু আলাদা। এখানে 1 কেজি চিকেন বারবিকিউ আর ক্যাম্পফায়ার মিলিয়ে কস্ট পড়ে 1500 টাকা। তবে অফ সিজনে এই কস্ট কম হয়, 1200 থেকে 1300 টাকার মধ্যেই পড়ে। তবে চিকেনের কোয়ান্টিটি তোমরা 500ও নিতে পারো। এই চিকেন বারবিকিউ আর ক্যাম্পফায়ারের যে কস্ট, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এরপর আমরা রাত 10টা নাগাদ ডিনার সেরেছিলাম নিজেদের রুমে বসেই। ডিনারে ছিল চিকেন কষা, সাথে ভাত আর রুটির অপশান ছিল, আর ছিল ডাল, আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। গুড মর্নিং ফ্রম ঋষভ। সকাল সকাল ঋষভের সামনে চায়ের কাপ, 1 প্লেট বিস্কিট নিয়ে বসে পড়েছি পাহাড়ের সামনে। এখন এই প্রকৃতিকে উপভোগ করতে করতেই সকালের এই বেড টিটা আমরা খাবো। আজকে কিন্তু আমরা ঋষভ থেকেই কালিম্পংয়ের বেশ কয়েকটা স্পট ঘুরে দেখব, আর সকালে কিন্তু ব্রেকফাস্টটাও আমরা করে তারপরে আমাদের হোমস্টের গাড়িতেই আমরা বেরোবো। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে ছিল আলুর তরকারি, আর ছিল ডিম সিদ্ধ। এখন আমরা একদম রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গোছানো কমপ্লিট। কারণ আজকে আমরা ঋষভ থেকে কিন্তু চেক আউট করছি, চেক আউট করে ব্যাগপত্র নিয়েই একেবারে গাড়িতে উঠবো। কারণ আজকে আমাদের ঋষভের শেষ দিন ছিল। কালিম্পংয়ের স্পটগুলো ঘুরবো, আর তারপরে কিন্তু আমাদের গাড়ি ড্রপ করে দেবে এনজিপিতে। আমাদের ট্রেন আছে রাতে, তো রাতের ট্রেন ধরবো বলে এনজিপিতে আমাদেরকে ড্রপ করছে। আজকে স্পটগুলো ঘুরতে, মানে কালিম্পংয়ে আমরা যে স্পটগুলো ঘুরছি, এই স্পটগুলো ঘুরতে আমাদের গাড়িতে কত কি টাকা খরচ পড়ছে, কোন কোন জায়গা ঘুরছি, সমস্ত তথ্য দিচ্ছি গাড়িতে উঠে। চলো তাহলে যাই। হোমস্টের গাড়ি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের লোকাল স্পটগুলো ঘুরে দেখার জন্য। তোমরা চাইলে কালিম্পংয়ে একদিন স্টে করতে পারো। যদিও কালিম্পংয়ের ট্যুর গাইডের ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ওপরের আই বাটনে। তোমরা সেখান থেকে চেক আউট করে আসতে পারো। কালিম্পংয়ে ঘুরে দেখার জন্য লোকাল স্পটগুলি মেনশন করে দিলাম আমি স্ক্রিনে। ঋষভ থেকে কালিম্পংয়ের লোকাল স্পটগুলো ঘুরে এনজিপিতে ড্রপ করতে এই গাড়িতে আমাদের খরচ পড়ছে রিজার্ভে 5000 টাকা, আর বড় গাড়ি নিলে খরচ পড়বে 5500 টাকা। তবে এই গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়।
তো এভাবেই আমাদের লাভা, ঋষভ, কালিম্পংয়ের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান কমপ্লিট হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASUI ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।